আলাপচারিতায় আমাদের আজকের ছোট গল্প দাওয়ান দিঘি। রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বর্ধমান সদরঘাটে দামোদরের সেতু পার হয়ে আরামবাগ রোড ধরে সোজা সেহারা বাজারের দিকে গেলে রাস্তার বাঁ দিকে এই মস্ত দিঘি দেখা যায়। দিঘির নাম দাওয়ান দিঘি। কেউ কেউ শিফটের দিঘিও বলে। এই দিঘি যে কবে কার আমলে খোঁড়া হয়েছিল তা গবেষণার বিষয়। তবে সব দিঘি নিয়ে যেমন প্রত্যেক দেশই একটি না একটি গল্প প্রচলিত থাকে, এই দিঘি নিয়েও সেই রকম একটি কিংবদন্তি আছে, সেটাই তোমাদের বলছি। অনেকদিন আগেকার কথা। বৈনানের এক গরিব বামুনের একমাত্র ছেলে ছিল। বামুন মারা গেলে ছেলেটি একেবারে অসহায় হয়ে পড়ল। 14-15 বছরের ছেলে। এই বয়সের ছেলেরা সেকালে খুবই সরল হতো। আত্মীয় স্বজনরা তার বাস্তব ভিড়েটির লোভে একদিন তাকে বলল, বাপু হে, তোমার তো দুবেলা দুমুঠো খাবারের মতো সংস্থানও আছে বলে দেখছি না। তাই বলে কি, এভাবে ভিটে আঁকড়ে পড়ে না থেকে তুমি বরং বর্ধমানের রাজবাড়িতে চলে যাও। সেখানে রাজারা যদি তোমাকে চাকর বাকরের কাজ দেন তা সুখে থাকবে তুমি। আমরা বরং তোমার এই ভিড়েটাতে আলু বেগুন চাষ করে ভোগ দখল করি। ছেলেটি আর কি করে, সকলের কথা শুনে কোঁচড়ে দুটি মুড়ি নিয়ে অজানা অচেনা মেঠো পথ ধরে রওনা হলো বর্ধমানের দিকে। সারাটা দিন পথ চলে সন্ধ্যার সময় সে এক প্রকাণ্ড দিঘির পাড়ে এসে ক্লান্ত হয়ে বসে পড়ল। এই দিঘির চারদিকে ছিল বড় বড় গাছ, বট, অশ্বত্থ, জাম, জামরুল, অর্জুন, শিশু, তাল ও নারিকেলের সমারোহ। কত ফুল গাছও ছিল। দিঘির এক পাশে ছিল চাঁপা বন। ছেলেটি চাঁপা ফুলের গন্ধে বিভোর হয়ে সেই চাঁপা বনেই একটি গাছতলায় আশ্রয় নিল। সন্ধ্যা পার হয়ে রাত্রি হয়েছে। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমার রাত। চাঁদের জ্যোৎস্নায় ঝলমল করছে চারদিক। ছেলেটি হঠাৎ দেখল দিঘির জলটা ক্রমশ সোনালি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সব জল সোনা হয়ে গেল। তারপর দিঘির বুক থেকে হুস করে ভেসে উঠল একটি সোনার তরী। তরী বোঝাই সোনার উপর বাসন কোসন, সোনার টাকা আর নানা রকম সোনার গয়না। তরীতে বসে আছে এক কৃষ্ণবর্ণ বালক। সে বসে বসে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। তরী এসে দিঘির পাড়ে ভিড়তেই বালকটি বাঁশি হাতে নেমে এলো। তারপর চাঁপার বনে ঢুকে এ গাছ ও গাছ করে চাঁপা ফুল তুলতে লাগলো। বামুনের ছেলেটি তখন খুব লোভ হলো সেই ধনরত্ন দেখে। সে আস্তে আস্তে দিঘির পাড় থেকে নেমে যেই না সোনার তরীতে চড়তে যাবে, অমনি চাঁপার বন থেকে ছুটে এসে বালকটি আর তরীখানিও মাঝ দিঘিতে সরে গেল। বালকটি বলল, কে তুই? আমি এক গরিব বামুনের ছেলে, আমাকে তুমি কিছু ধনরত্ন দাও। বালকটি বলল, দেবার উপায় নেই ভাই, এই চোখের ধন। আমাকে তাহলে জোকের কাছে নিয়ে চলো। আমি তো যোগ, বহু বছর ধরে এই ধন আমি আঁকলে আছি। যতক্ষণ না এর উপযুক্ত মালিক আমার কাছে আসবে, ততক্ষণে ধন আমি কাউকে দিতে পারবো না। আশাহত হয়ে বামুনের ছেলেটি বলল, এর উপযুক্ত মালিক কে? রায়নার জমিদারের ছেলে। তুমি বরং তাকে সঙ্গে করে নিয়ে এসো। সে এলে তার হাতে আমি সব তুলে দেব। সেই সময় বরং তুমি কিছু চেয়ে নিও। এই বলে বালকটি সোনার জলে হেঁটে হেঁটে মাঝ দিঘিতে গিয়ে সোনার তরীতে উঠে বসল। এরপর তরীখানি একসময় যেমন হুঁশ করে ভেসে উঠেছিল, তেমনি ভুস করে ডুবে গেল। আর সোনার জলও বর্ণহীন হয়ে আবার সেই কাজল কালো দিঘি জলে পরিণত হলো। ব্যাপার স্যাপার দেখে তো বামুনের ছেলেটি খুবই অবাক। সে রাতে ঘুমও হলো না তার। সারা রাত জেগে কাটিয়ে পরদিন পাখি ঢাকা ভরে দিঘির পাড় থেকে নেমে এসে একজনকে শুধালো। আচ্ছা, রায়নাটা কোন দিকে বলতে পারো? সে বলল, তার পারবুনি, হুই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, হুই 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 দিকে। ছেলেটি চলতে লাগলো। তারপর দুপুরের দিকে সে গিয়ে পৌঁছালো রায়নার জমিদার বাড়িতে।
কিন্তু জমিদারের বাড়ি পৌঁছলেই কি জমিদারের দেখা পাওয়া যাবে? তাকে কেউ পাত্তাই দিল না তাকে। সবাই বলল, এখন দেখা করার সময় নয় গো, এখন যাও, বিকেলে এসো। ছেলেটি বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটি খেতে দাও তোমরা। জমিদারের নায়েব মশাই যিনি, তিনি ছিলেন অত্যন্ত খিটখিটে মেজাজের লোক। ছেলেটির খিদের কথা শুনে খ্যাঁক করে উঠলেন, আরে আমার আল্লাদে রে, এরপর খেতে পেলে বলবে শুতে দাও। জমিদার রাঘবেন্দ্র রাও তখন উপরের ঘরে বিশ্রাম করছিলেন। তার স্ত্রী ইন্দুমতিও ছিলেন সেখানে। তারা দুজনেই দেখতে পেলেন বামুনের ছেলেটিকে। ইন্দুমতি বললেন, আহা, কাদের বাছা গো, কি চমৎকার দেখতে, সোনার মতো গায়ের রং। আহা। রায়মশাই বললেন, কিন্তু ছেলেটি ওখানে বসে কেন? আর কি কোথাও জায়গা নেই? ইন্দুমতি বললেন, এই ভর দুপুরে আমার বড় মায়া হচ্ছে, একবার ডাকবে? যদি গরিব ভিখারি হয় তাহলে দুটি মাছ ভাত খেতে দিতুম তাহলে। রায়মশাই ডাকলেন, মক্ষদা। মক্ষদা ঝি এলো। এই ছেলেটি কে রে, ওখানে বসে কেন? আর বলবেন না, এই দিন দুপুরে এসেছে ও আপনার সাথে দেখা করতে। নায়েব মশাই বললেন দেখা হবে না, তা ওই ছেলেটি দুটি ভাত খেতে চাইলে কিন্তু নায়েব মশাই যা মুখ দূর করে তাড়িয়ে দিলে। একে বসিক মাছ, তারপর বামুনের ছেলে, ছি 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 যা করলো। রায়মশাই এবং ইন্দুমতি দুজনেই চমকে উঠলেন। সে কি? সে কি? এই কথা তুই আগে বলিসনি কেন? যা যা ডেকে আন ওকে। বলে নিজেরাও নেমে এলেন। মক্ষদা ডেকে আনলো ছেলেটিকে। আয় আয় আয়। রায়মশাই বললেন, এমন ভর দুপুরে ওখানে বসেছিলে কেন বাবা? আপনার সঙ্গে দেখা করবো বলে। আমার সঙ্গে? কি ব্যাপার? ইন্দুমতি বললেন, আচ্ছা, ব্যাপার যাই হোক, এখন কোনো কথা নেই। আগে যাও, স্নান করে এসো, তারপরে খাওয়া দাওয়া করো, তারপর সব শুনবো। তাই হলো। ছেলেটি স্নান করে এসে খেতে বসলো। ইন্দুমতি নিজে বসে থেকে তাকে পেট ভরে খাওয়ালেন। খাওয়া শেষে ছেলেটি গত রাত্রে সব কথাই খুলে বলল। সব শুনে গম্ভীর হয়ে গেলেন রায়মশাই। বললেন, দেখো বাছা, আর যাই করো আমার সঙ্গে চালাকিটি করার চেষ্টা করো না। আমি এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু রেগে গেলে কারণ নয়। তোমার কিছু সাহায্যের দরকার থেকে আমার কাছে চাও, পাবে। ওইসব আজে বাজে কথা বলছো কেন? ছেলেটি বলল, আপনি আমাকে বিশ্বাস করুন রায়মশাই, আমি মিথ্যে বলছি না। সেই জগ আমাকে আপনার ছেলের কথাই বলেছে। আবার মিথ্যে কথা বলছো? এখনই বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তুমি কি জানো আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি নিঃসন্তান? বামুনের ছেলে অবাক হয়ে গেল। সে ভেবেই পেল না জগ তাকে মিথ্যে কথাটা বললো কি করে। রায়মশাই বললেন, যাও, বেরিয়ে যাও, আর কখনো এ কথা আসবার চেষ্টা করো না। মাথা নিচু করে ছেলেটি জমিদারি বাড়ি থেকে বেরিয়ে এলো। আসবার সময় নায়েব মশাই একবার কটাক্ষপাত করলেন তার দিকে। অস্ফুট স্বরে নিজের মনে বললেন, ছেলেটি মনের দুঃখে আবার ফিরে গেল সেই দিঘির ধারে। দিঘির পাড়ে সেই চাঁপা বনে চুপচাপ শুয়ে রইল সে। আজ রাত্রিরে জখের সঙ্গে একটা বোঝাপড়া করবেই করবে। কেন সে মিথ্যে কথা বলে তাকে অপ্রস্তুতে ফেলল? নানান কথা চিন্তা করতে করতে দিঘির পাড়ে শুয়ে ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছিল তা কে জানে। হঠাৎ এক সময় সুরেলা বাঁশির শব্দে ঘুম ভেঙে গেল তার। দেখল সেই কৃষ্ণবর্ণ জগ ওর পাশেই বসে আছে আর মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। দিঘির জল সোনার জলে ভরে গেছে। দিঘির ঘাটে সোনার তরীটি ঠেকে আছে। জগ বলল, কি রায়নায় গিয়েছিলে? তুমি মিথ্যেবাদী, কথা বলো না আমার সঙ্গে। সে কি? রায়না জমিদারের কোনো ছেলে নেই, তার ছেলে হয়নি এখনো। জগ একটু গম্ভীর হয়ে বলল, বটে, তবে আবার যাও কাল, গিয়ে বলবে আজ থেকে ঠিক 9 মাস পরে ইন্দুমতি মা হবেন। তার সেই ছেলে 5 বছরের হলে কোজাগরী পূর্ণিমার রাতে এখানে এলেই আমি তার হাতে সব কিছু তুলে দেব। এই বলে জগ ঘাটে নেমে সোনার দড়িতে বসলো। তারপর সে সোনার দড়ি মাছ দিঘিতে গেলে সেখান থেকে সে চেঁচিয়ে বলল, আর একটা কথা, এখান থেকে যাবার সময় এই দাহন দিঘির পাড়ে যে
চাঁপা বন আছে, সেই চাঁপা বনের 5টি ডাল থেকে 5টি চাঁপা ফুল তুলে ইন্দুমতিকে দেবে। পরপর 5 দিন এই ফুল ধুয়ে জল খেলে ইন্দুমতি মা হতে পারবেন। জখের কথা শেষ হওয়া মাত্র সোনার তরী ডুবে গেল। সোনাগলা জল আবার হয়ে গেল কাজল কালো জল। বামুনের ছেলেটি কেন জানি না জখের কথা এবার আর অবিশ্বাস করতে পারল না। রাত শেষ হতে তখনও অনেক দেরি ছিল, যদিও তবুও সে জখের কথা মতো 5টি ফুল নিয়ে রায়নার পথে ছুটে চলল। পরদিন ভোরবেলায় জমিদারের বাড়ি গিয়ে হাজির হলো বামুনের ছেলে। রায়মশাই তখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বামুনের ছেলেকে দেখি রেগে উঠলেন তিনি। আবার এসেছিস তুই? বামুনের ছেলে বলল, আমাকে দয়া করে একবার বাড়ির ভেতরে যেতে দিন, এই ফুলগুলো আপনার স্ত্রীকে আমি দেব। রায়মশাই সঙ্গে ছিলেন, বললেন, একে একদম আশ করা দেবেন না রায়মশাই, এ বেটা বিচ্ছু শয়তান। রায়মশাই বললেন, কি ফুল ওগুলো? সব কথা সব সময় সকলের সামনে বলা যায় না রায়মশাই, আপনি আমাকে ছেলের মতন ভেবে একটু ভেতরে যেতে দিন। ছেলেটির কথা শুনে অপুত্র রায়মশাই মন গলে গেল। তিনি তাকে ভেতর বাড়িতে ইন্দুমতির কাছে নিয়ে এলেন। ইন্দুমতি সব শুনে জড়িয়ে ধরলেন ছেলেটিকে, বললেন, আজ থেকে তুমি এই বাড়িতেই আমার ছেলের মতো থাকবে বাবা। এই ফুল ধোয়া জল খেয়ে আমার কিছু হোক বা না হোক, তুমি শুধু থাকবে। রায়মশাই বললেন, ঠিক আছে, না মরই বা ভূত হই কেন, দেখাই যাক না, যদি কিছু হয়। বামুনের ছেলে জমিদার বাড়িতে রাজার হালে রইল। ইন্দুমতিও পরপর 5 দিন সেই ফুল ধোয়া জল খেয়ে বুঝতে পারলেন তার মধ্যে সন্তানের সম্ভাবনা দেখা দিচ্ছে। বামুনের ছেলের আদর তখন চরমে উঠল। তারপর দেখতে দেখতে 9 মাস যেতেই ইন্দুমতির কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটি ছেলে জন্মালো। সেই ছেলের নাম রাখা হলো নবকুমার। নবকুমার যখন 5 বছরের হলো, তখন জখের কথা মতো এক কোজাগরী পূর্ণিমা রাতে সেই ছেলেকে নিয়ে পালকি চেপে গরুর গাড়িতে করে পায়ে হেঁটে দলে দলে লোক চলল দাওয়ান দিঘিতে। দিঘির পাড়ে এসে সন্ধ্যা থেকে হাফ পিত্তেস করে ঠায় বসে থাকবার পর রাত যখন গভীর হলো, তখন সবাই দেখতে পেল দিঘির জলটা কেমন করে যেন সোনা সোনা হয়ে যাচ্ছে। তারপর এক সময় সকলের চোখকে বিস্মিত করে সেই পরিপূর্ণ সোনার তরী ভেসে উঠল। তরী এসে তীরে ভিড়লে নবকুমারকে নিয়ে রায়মশাই ইন্দুমতি তরীর কাছে গেলেন। তারপর তরী উজাড় করে সব কিছু নিয়ে নিতেই সোনার তরী আবার মাঝ দিঘিতে ডুবে গেল। কিন্তু সোনার তরীর কাণ্ডারি সেই কৃষ্ণবর্ণের জগ গেল কোথায়? তাকে কিন্তু কেউ দেখতে পেল না। তবে তার করুণ বাঁশির সুর চাপাবনের ভিতর থেকে খুব অস্পষ্টভাবেই শোনা যেতে লাগল। বলা বাহুল্য, বামুনের ছেলের বড় তো খুলে গেল সেই থেকে। রায়মশাই মহা ধুমধাম করে তার বিয়ে থা দিয়ে প্রচুর ধনরত্ন সমেত দাওয়ান দিঘি এলাকায় অনেক নিষ্কর জমি তার নামে লিখে দিলেন। সে তখন মনের আনন্দে ঘর সংসার নিয়ে সুখে বসবাস করতে লাগলো।